সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস করছেন বন্দর পরিদর্শন। এরপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, যোগ দেবেন চবির সমাবর্তনে। মধ্যরাতে প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যু, ভিসির পদত্যাগ দাবি। স্যাঁতস্যাঁতে মেঝে খসে পড়ছে পলেস্তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনির অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। কর্মচারীরা না থেকে ভাড়া দিচ্ছেন বহিরাগতদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। থোকায় থোকায় ঝুলছে আম। চলতি সপ্তাহে রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে সংগ্রহ শুরু, খুশি বাগানীরা। এবার 12,000 কোটি টাকার ব্যবসার আশা কৃষি বিভাগের। এবং সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। 60,000 কোটি ডলারের বিনিয়োগ। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টার পরে চট্টগ্রাম পৌঁছে বন্দর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করবেন ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এদিকে ৮ বছর পর যাবেন নিজ জন্মস্থান হাটহাজারীতে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পেছনে যে পরিবেশ তা দেখেই আসলে বুঝতে পারছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে উৎসব মুখর পরিবেশ। গতকালকে থেকে আসলে যারা কনভোকেশনে অংশ নেবেন তারা এসে উপস্থিত হচ্ছেন এবং কালো গাউন হ্যাট পরে পুরো বিশ্ববিদ্যালয় এখন একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে, কারণ এটি 9 বছর পর সমাবর্তন, 5ম সমাবর্তন 9 বছর পর। সুতরাং শিক্ষার্থীদের মাঝে আবেগ অনুভূতি অন্যরকম এবং দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে তারা সেই প্রথম দিনের মতোই একে অপরের সঙ্গে দেখা এবং দীর্ঘদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখায় তারা আড্ডা খোশ গল্প মেতে উঠেছেন। আবার এই ক্যাম্পাসে অধ্যাপনা করেছেন, এই ক্যাম্পাসে শিক্ষকতা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু 36 বছর পর তিনি আবার তার ক্যাম্পাসে আসছেন। তিনি যেখানে শিক্ষকতা করেছেন, যেখানে তিনি পড়িয়েছেন ছাত্রদেরকে, সেই ছাত্রদের মাঝে তিনি আজকে সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে কিন্তু তিনি বক্তব্য দিবেন। সুতরাং সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যা পরিবেশ সেটি হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশ। একদিকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি আসছেন। এতদিন তিনি তার ছাত্রদেরকে তিনি পড়িয়েছেন, 36 বছর পর তিনি আসছেন। সুতরাং তিনি একদিকে যেমন শিক্ষক হিসেবে তার ছাত্রদেরকে আজকে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি তিনি দেশের সরকার প্রধান হিসেবে তিনি তার ছাত্রদেরকে বাংলাদেশ গড়ার পাশাপাশি বিশ্বকে যাতে অবদান রাখা যায় সেই দিক নির্দেশনামূলক তিনি এখানে বক্তব্য দেবেন। সেখানে আজকে সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে পুরো চট্টগ্রাম বলা চলে উৎসব মুখর পরিবেশ এবং তারা সাজ রবে তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন চট্টগ্রাম বন্দরে। তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছেন। এরপরে তিনি সেই চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি বৈঠকে বসবেন। চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের কিভাবে অবদান রাখা যায় তিনি হচ্ছে কিভাবে সেখানে আসলে অবদান রাখতে পারবে অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, তিনি সেটি নিয়ে
দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, তিনি সেখানে কথা বলবেন। এরপর প্রধান উপদেষ্টা চলে যাবেন সার্কিট হাউসে, তিনি সেখানে কালুরঘাট যে ব্রিজ রয়েছে তিনি সেটির উদ্বোধন করবেন। এরপরে তিনি দুপুর 1:30টার দিকে আসার কথা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে বক্তব্য শেষ করার পর তিনি তার নিজ গ্রাম বথুয়ায় যাবেন, সেখানে তার দাদা দাদি এবং তার আত্মীয় স্বজনের কবর তিনি জিয়ারত করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন, সেখানে তার ছোট্ট একটি মত বিনিময় আছে। সুতরাং 36 বছর পরে প্রধান উপদেষ্টা চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছেন, তিনি সেখানে শিক্ষকতা করেছেন, তিনি পড়িয়েছেন। আমরা যে ভবনের সামনে থেকে আসলে কথা বলছি সেই ভবনটি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, সেটিও কিন্তু হচ্ছে ডক্টর ইউনূসের নামে ডক্টর ইউনূস ভবন। তিনি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছেন। সেই চট্টগ্রাম বন্দরে পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম বন্দরের যারা স্টেক হোল্ডার রয়েছেন এবং যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং বিশ্ব অর্থনীতিতে কিভাবে বাংলাদেশকে আসলে এগিয়ে নেওয়া যায়, এই বন্দরকে কাজে লাগিয়ে কিভাবে আরও অর্থনৈতিক সমৃদ্ধিতে সুযোগ কাজে লাগানো যায়, পাশাপাশি হচ্ছে এই বন্দরের আধুনিকায়নে কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার, তিনি আসলে সেই বিষয়গুলো ব্যবসায়ী এবং হচ্ছে চিটাগং বন্দর কেন্দ্রে যতগুলো স্টেক হোল্ডার আছে তিনি সবার সঙ্গে মত বিনিময় করবেন। সেখানে তিনি আসলে একটি বক্তব্য দিবেন। এরপরে তিনি আসলে বলছিলেন যে তিনি সার্কিট হাউসে যাবেন, এখানে আসবেন। 9 বছর পরে 5ম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর 36 বছর পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তিনি সেখানে আসছেন। এই একদিকে 9 বছর পরে সমাবর্তনের কারণে একদিকে যেমন আবেগ কাজ করছে, অন্যদিকে সরকার প্রধান এবং এই বিশ্ববিদ্যালয়েরই এক সময়ের শিক্ষক তিনিও আসছেন। সুতরাং চট্টগ্রামবাসী আজকে প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে, এবং তিনি আসলে এই অঞ্চলেরই সন্তান, তিনি চট্টগ্রামের সন্তান। সুতরাং একদিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি আজকে সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে আসছেন, অন্যদিকে 36 বছর পর তিনি তার ক্যাম্পাসে আসছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলের সন্তান। সুতরাং সব কিছু মিলিয়ে পুরো চট্টগ্রাম শুধু বিশ্ববিদ্যালয় নয়, সব জায়গায় আসলে একটি সাজ রব, এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টাকে আসলে বরণ করার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই ঘটনা ঘটে। প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করে ছাত্রদল। আবারও স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সহপাঠী হত্যার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী শাম্যের মৃত্যুর ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। সহপাঠীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ছুটে আসেন ছাত্রদল সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বরাবর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিলেন তারা। শাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলেও মনে করেন ছাত্রদল সভাপতি। বিগত সময়ে আমরা এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার বিশ্ব প্রশাসনকে অবহিত করেছে, এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু আমরা তো সেগুলো কোনো প্রতিকার পাইনি। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে। দ্রুত ঘটনাস্থলে আসছি এবং আমার টিম পাঠিয়েছি আগে। ঘটনাস্থলে আইসা যা এখানে দেখলাম যে কিছু ব্লাড পড়ে আছে। আমরা এখান থেকে 3-4 জনের মতো আমরা ধরেছি। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শাম্যের জানাজা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। We are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াত আসলো, সাকাওয়াতকে বললাম যে আমি আর কিছু শুনতে চাই না, বাদ সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় এটার ভালো হোক। না বোঝার কারণে যে মনে করছে না আমার ওই ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওইটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আসবে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। তো আসার আগে আবার পাঠালাম আশিককে, যে যাও একটু ব্যাখ্যা করো সবার কাছে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করলো। আমার এই চিন্তাটার কারণটা হলো, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় আর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজে চলবে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নালি দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটাই হলো হৃৎপিণ্ডের কাজ, এটাই হলো বন্দরের কাজ। বন্দর আরও আছে, কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে বড় যে জিনিসটা। এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে ফেলো। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই।
নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে ওঠে। আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি, এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি। আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্বমাপের, বিশ্ব সাইজের বন্দর এগুলো। সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না, টেকানো যাবে না। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইতি টানলেও হবে না। তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জটা। তো যে টিমের কথা বললাম আমরা, লুৎফে, সাখাওয়াত, আশিকর মধ্যে ঢুকালাম, আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান, তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করবে। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান। যখন বন্ধ করে দিয়েছে হাহা কেন যেতে দিচ্ছে না, যেদিকে আমরা এখানে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের জন্য শুধু যান। কাগজ উল্টালে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না, না এখানে আর কেউ আসতে পারবে না। ভাই আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। কাল বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদের। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কারণ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই তো হলো জাতি। তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের এই মতো অবস্থা থেকে, উপর থেকে না, আমাদের মতো, আমাদের সাথে অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মাইল আগে চলে গেছে। তা আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত পোর্ট পরিচালনা করে। ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যে কোনো বন্দরে যান তাদের মার্কা দেখবেন, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের
দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না। তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর, লিজ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানেই শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা গেছে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি, এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটাও চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হা হা করে আমাদের সব চাকরি চলে গেল, তা বললাম যে ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যেটা চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নাই। কারণ আমাদের লোককে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, এক ইয়ের থেকে, ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ উঠবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে একজন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে, প্রযুক্তি সত্ত্বেও। সেটা রইল। আমার দৃষ্টি সেটা না, সে যুক্তিটা আমি বলি না যে হ্যাঁ যুক্তি। তা আমি বলি যে যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সই করে দিলাম, 5 বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে, ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো, সত্যিকার এর মধ্যে কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে। সময় সংবাদে আরো থাকছে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতের পথে টাইগাররা। সন্ধ্যায় যাবেন অধিনায়ক লিটন সহ 7 সদস্য। সিরিজ জয়ের প্রত্যাশা। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় $14,200 কোটি এ চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া $7,000 কোটি বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে $1 লাখ কোটি উন্নীত হবে বলেও জানান তিনি। আগামী মাসগুলোতে তা বেড়ে $1 লাখ কোটি উন্নীত হবে। 2 দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন তিনি। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। 2 দফায় দেশ ছাড়বেন ক্রিকেট টাইগাররা। সহ অধিনায়ক শেখ মেহেদী, জাকির আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন সহ দলের 17 সদস্য গিয়েছেন সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালেউদ্দিন 7 জন যাবেন বিকেলের ফ্লাইটে। আগামী 17 মে থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে টি-20 সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে 2 সিরিজেই জয়ের প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন পেসার হাসান মাহমুদ।
প্রস্তুতি খুব ভালো ভাই। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে ওইটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।